ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। তো টেন্স প্রধানত কত প্রকার? 3 প্রকার। কি কি বলো? প্রথমে পাস্ট বললাম, বলা যায় আমরা বলি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যেহেতু আমরা প্রেজেন্টটা আগে শিখি এই জন্য আমরা প্রেজেন্টটা আগে বলি। বলা যাবে পাস্ট টেন্স বললেও ক্ষতি নাই। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স অর্থ অতীতকাল, আর ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎকাল। হ্যাঁ, দেখো তুমিও ক্লাস করো। প্রেজেন্ট টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রত্যেকটা টেন্সই 4 প্রকার। এই প্রেজেন্ট টেন্সকে বা বর্তমান কালকেও 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও বা ভবিষ্যৎকালকেও 4 ভাগে ভাগ করা যায়। তো এটা দেখতে হবে 4 ভাগ কি কি। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ বর্তমান, যাই খাই এই ধরনের কাজকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করি, যাই খাই, যাও খাও এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমরা ভাত খাই, উই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। এরকম। সে ভাত খায়, হি ইটস রাইস। এগুলো সবই প্রেজেন্ট। আমি ইংরেজি পড়ি, তুমি ইংরেজি পড়ো। হ্যাঁ, আই রিড ইংলিশ। এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে অ, আ, ই এগুলো থাকে। যেমন আমি ভাত খাই, তুমি বাজারে যাও, ও আছে, তাই না? এগুলো চিনিবার উপায় তোমরা এমনি দেখলেই বুঝতে পারবা। আমাদের আসল জিনিস যেটা জানতে হয় যে চিনলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একে কিভাবে ইংরেজি করব আমরা। একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে কিভাবে ইংরেজি করব। আমি ভাত খাই, এটার ইংরেজি কিভাবে করব, এটার একটা নিয়ম আছে, এটাকে বলা হয় গঠন। তো গঠন প্রণালী কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন, প্রথমে কি আনতে হয়? সাবজেক্ট। তারপরে কি আনতে হয়? ভার্ব। তারপরে কি আনতে হয়? অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি সংক্ষেপে বলি SVO, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো প্রথমে আসবে সাবজেক্ট। সাবজেক্ট হলো যে কাজটা করে, আর ভার্ব হলো কাজ। তাহলে আমি ভাত খাই, খাওয়াটা হলো কাজ, আর যে খায় সে হলো সাবজেক্ট, আই। তো প্রথমে আসবে সাবজেক্ট আই, তারপরে খাওয়ার ইংরেজি হলো ইট, ভার্ব, তারপরে অবজেক্ট হলো রাইস। তাহলে আই ইট রাইস। এই নিয়মে সবগুলোই পড়ে। তোমাদের যে গল্পের মধ্যে ছিল এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি, এটা পুরোটাই সাবজেক্ট। তারপরে কি করে? সিট নিয়ার বাই ট্রিজ, গাছ, কাছাকাছি গাছের উপরে বসে থাকে। আবার এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, এক ঝাঁক প্রজাপতি। ডান্সেস ওভার, তাহলে এক ঝাঁক প্রজাপতি সাবজেক্ট, ডান্সেস এটা হলো মূল ভার্ব। তারপরে ওভার দ্য ফ্লাওয়ার্স এটা হলো অবজেক্ট বা এক্সটেনশন, অতিরিক্ত অংশ চলে আসতেছে। এরকম যত কঠিন বাক্যই হোক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আসবে, তারপরে বাকি অংশ আসবে। তো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ইংরেজি পড়ি, বলো তো কি হবে? আই রিড ইংলিশ। এমন না যে আই ইংলিশ রিড, তা হবে না। আগে আসবে আই, তারপরে আসবে এই যে পড়াটা হলো কাজ, এটা হলো ভার্ব। তাহলে আই রিড ইংলিশ হলো সাবজেক্ট, ইংলিশ, আই রিড ইংলিশ। তারপরে আমি বাজারে যাই, আই গো টু, হ্যাঁ আই, আমি, তারপরে বাজার ইংলিশ মার্কেট। তাহলে আই মার্কেট গো, তা কিন্তু হবে না। ইংরেজিতে অবজেক্টটা আগে থাকে, কিন্তু বাংলায় তা হয়, বাংলায় অবজেক্ট আগে থাকে, ইংরেজিতে তা হয় না। ইংরেজিতে প্রথমে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। তাহলে আই গো টু মার্কেট। ঠিক আছে, দিলাম। আই গো টু বাজার, আই গো টু মার্কেট। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, PLAYFWT ফুট, BALL বল। এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সবগুলো এই একই নিয়মে যাবে। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। এই যে এটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু সে যদি আসে, সাবজেক্ট যদি অনুপস্থিত একজন হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হয়। তো এই যে সে বাজারে যায়, হি গোস টু মার্কেট, গো এর সাথে হয়ে গেল ইএস। আবার সে ফুটবল খেলে, হি প্লেস, তো প্লের সাথে একটা এস হবে।
আচ্ছা এস আর ইএস কোথায় হয়? এস বা ইএস কিভাবে, নিয়মটা কি? এস কোথায় হয়, ইএস কোথায় হয়? কি বল, কনসোনেন্টের সাথে। আর ইএস হয় ভাওয়েলের সাথে। এই যে গো যেহেতু ও আছে, এই ওটা হলো ভাওয়েল, এই জন্য ইএস যুক্ত করতে হবে। এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন। এবং কয়েকটা টেকনিক এখানে দেওয়া আছে। যদি অলওয়েজ থাকে, সচরাচর বাক্যের মধ্যে অলওয়েজ থাকলে বুঝবা যে এই টেন্সটা আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই বাক্য। সামটাইমস, মাঝে 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 আমরা যাই খাই, তার মানে সামটাইমস দেখলেও বোঝা যায় যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, এটা নিশ্চিত। অফেন থাকলে, প্রায়, এটা দ্বারাও ওই বোঝা যায় যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের মধ্যে এই ধরনের শব্দ অনেক সময় থাকে, নাওএডেস, এগুলো এগুলো থাকলে চোখ বুঝে থেকে বুঝবে যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মেই হবে। আচ্ছা, এটার উদাহরণ তোমরা অলরেডি করছো, আমি আর করতে দিলাম না, আশা করি সবাই পারবে। কারো কি সমস্যা আছে এটুকু বুঝতে? এবার আমরা না বোধক দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের না বোধক, অর্থাৎ এতদিন আমরা হা বোধক শিখছি যে আমি যাই খাই এরকম, আর এবার কি হবে? যাই না, খাই না, এরকম। না বোধক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের না বোধক আমরা না করব কিভাবে, সেই নিয়মটা শিখবো। এটাকে বলা হয় না বোধকের গঠন। খুব সোজা, সাবজেক্ট, তারপরে ডু নট বা ডাজ নট, তারপরে ভার্ব অবজেক্ট। তাহলে আগে ছিল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর এখন মাঝখানে কি আসলো? ডু নট বা ডাজ নট। এই ডাজ নটটা আসবে হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর সব জায়গায় ডু নট হবে, শুধুমাত্র অতিরিক্ত ডু নটটাই আসলো, তাই নাবোধক হয়ে যাবে। তাহলে আমি ভাত খাই না হবে আই ডু নট ইট রাইস। এই ডু নটকে সংক্ষেপে কি বলা যায়? ডন্ট। ডন্ট, শুধু ওটাকে তুলে দিলাম, দুটাকে একসাথে করে। ডাজ নটকে সংক্ষেপে ডাজন্ট বলা যায়। ঠিক আছে, তাহলে আমি ভাত খাই না, তুমি ইংরেজি পড়ো না, কি হবে? ইউ ডু নট রিড ইংলিশ। তারা বাজারে যায় না, দে ডু নট গো টু মার্কেট। হয়ে গেল নাবোধকের গঠন। সে বাজারে যায় না, ডাজ নট, গুড, সে ডাজ নট গো টু মার্কেট। গো এর সাথে কিন্তু আর এসিএস হবে না, ডাজ নট আসলে কিন্তু আর ওই ভার্বের এসিএস আর থাকবে না। ডাজটা তৈরি হয়েছে তো এসিএস দিয়ে, ওই ডু এর সাথে ইএস যুক্ত করে। ঠিক আছে, এ পর্যন্ত আশা করি তোমরা পারবা। কিছু প্র্যাকটিস দিছিলাম গতকাল। আজকে নতুন একটা নিয়ম, প্রশ্নবোধক। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করব। অর্থাৎ তুমি কি বাজারে যাও, তুমি কি ভাত খাও, তোমরা কি বাজার, সে কি বাজারে যায়, আমি কি ভাত খাই, আমি কি বাজারে যাই। এই প্রশ্ন গঠন করা যায়, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই, কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে চাইলে আমরা কিভাবে ইংরেজিটা তৈরি করব? ভেরি ইজি। এটারও প্রথমে ডু বা ডাস, ডু বা ডাসটা আগে ছিল মাঝখানে, এখন আসবে সামনে। প্রশ্ন করার জন্য ডু বা ডাসটাই আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আগের মধ্যেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শুধু আগে একটা ডু বসে গেল। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি কি আসবে? আগে একটা ডাজ আসবে। এই ডাজটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, সে যদি হয়। তাহলে তুমি কি ভাত খাও, কি হবে? ডু ইউ ইট রাইস। এই ডু আগে ছিল ইউ ইট রাইস, তুমি ভাত খাও, এখন হবে ডু ইউ ইট রাইস। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। শেষে অবশ্যই কোশ্চেন মার্কস দিতে হবে, খেয়াল রেখো, এই কোশ্চেন মার্ক না দিলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। তুমি কি ইংরেজি পড়ো? ডু ইউ রিড ইংলিশ। হ্যাঁ। তারা কি বাজারে যায়? ডু দে গো টু মার্কেট। সে কি বিদ্যালয়ে যায়? ডাজ হি গো টু স্কুল। এবার দেখো, শেষ আরেকটা গঠন আছে, এটা করলে দেবো, এটাও প্রশ্নবোধক, বুঝলা তো? এবার আমি দিব প্রশ্নবোধক এবং না বোধক, মানে একই সাথে প্রশ্ন করবে না করবে। আমি কি বাজারে যাই না, সে কি ভাত খায় না, সে কি বাজারে যায় না, সে কি ফুটবল খেলে না, তুমি কি ফুটবল খেলো না। প্রশ্ন করলে আবার নাও করলো, তাহলে না বোধকও আছে এর মধ্যে, প্রশ্নবোধক আছে, এই জন্য এটাকে বলা হয় প্রশ্নবোধক না বোধক। তো এই ধরনের বাংলাকে ইংরেজি করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক না বোধকের গঠন আছে। ওই যে ডু বা ডাজ আগে আসবে, প্রশ্ন তো ওই জন্য ডু বা ডাজ আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে না আছে এই জন্য সাবজেক্টের পরে নট। তাহলে ডু বা ডাজ, সাবজেক্ট, নট, তারপরে ভার্ব অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এভাবে করা যায়। আরেকটা ভাবে করা যায়, এই যে ডু আর নটকে একসাথে করে ডন্ট, শুরুতেই ডন্ট চলে আসলো, ডন্ট বা ডাজন্ট আগে আসলো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অবজেক্ট। এই গঠনটাই সবচেয়ে ভালো। প্রথমে ডন্ট বা ডাজন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আগে ছিল ডু বা ডাজ, এখন হয়ে গেল ডন্ট বা ডাজন্ট, সোজা হিসাব। তাহলে আমি কি ভাত খাই না, কি হবে? ডন্ট আই ইট রাইস। আরেকভাবে বলা যায়, ডু আই নট ইট রাইস।
ডু আই নট ইট রাইস, ডুটাকে সামনে রাখলাম, সাবজেক্ট আনলাম, তারপরে নট করা যায়, কিন্তু এটা কঠিন, মানে কষ্ট লাগে, অত লম্বা করার কি দরকার, একবারে সংক্ষেপে মেরে দিলাম যে ডন্ট, ডন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, এরকম। তুমি কি ইংরেজি পড়ো না, ডন্ট ইউ রিড ইংলিশ, গুড। তারা কি বাজারে যায় না, ডন্ট দে গো টু মার্কেট, হ্যাঁ। সে কি বিদ্যালয়ে যায় না, ডাজন্ট হি, ডাজন্ট হি গো টু, ডাজন্ট হি গো টু মার্কেট, হ্যাঁ, ডাজন্ট হি গো টু স্কুল, হ্যাঁ। আর শি, মেয়ে মানুষ যদি হয় তখন শি ব্যবহার করতে পারো, ডাজন্ট শি গো টু মার্কেট। রবিউল কি বিদ্যালয়ে যায় না, ডাজন্ট রবিউল গো টু মার্কেট। রবিউল একটা ব্যক্তির নাম, অনুপস্থিত একজন, থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো কোনো ব্যক্তির নামও থার্ড পারসন সিঙ্গুলার, অনুপস্থিত একজন। হি সি অনুপস্থিত একজন। আর কি ইট, ইহা, এই ইহা শব্দটাও কিন্তু অনুপস্থিত একজন, থার্ড পারসন সিঙ্গুলার হয়। তো এখন তোমাদেরকে প্র্যাকটিসের পালা, তোমরা প্র্যাকটিস করবা। একটা বাক্য দিয়ে এখন হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক তৈরি করবা। প্রথমে সহজটা দিয়েই করো, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। এরপরে তুমি ভাত খাও, তুমি ভাত খাও না, তুমি কি ভাত খাও, তুমি কি ভাত খাও না। তাহলে একটা দিয়ে হতেছে 4টা, তাহলে 12টা দিয়ে হবে 4 12, তাহলে 48টা। আর একটা বাক্য লেখো, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি না, এটা দিয়ে হবে 48টা। আমি ইংরেজি পড়ি, এটা দিয়ে একটা লিখতে পারো। এরপরে লেখো, আমি একটি চিঠি লিখি। আচ্ছা, কয়টা পারো লেখো। প্রথমে খাওয়া দিয়ে লেখো, লেখো আমি ভাত খাই, চারটে দিছি না, একটু বেশি হয়ে যাবে, যতক্ষণ টাইম আছে লিখবা।